প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায়। পুলিশের উপরে হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ কুমার সুদীপ কুমার চক্রবর্তী। শাহজাহানপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ওসি সহ 6 পুলিশ সদস্য আহত। সম্মানিত দর্শক, এইমাত্র পাওয়া খবর, থানার ভিতর ঢুকে পুলিশ এবং ওসিকে বেধর পেটালেন কে বা কাহারা। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই দুঃসাহসী ঘটনা কে ঘটিয়েছেন এবং সেখানকার বর্তমান কি অবস্থা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, সরাসরি চলে যাই মূল ভিডিওতে। সে সময় থানায় যারা কর্তব্যরত যারা ছিল, যে সীমিত সংখ্যক সদস্য, তাদের উপর তারা চড়া হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এবং পরবর্তীতে তারা যে কাজটি করার চেষ্টা করে সেটি হচ্ছে সেই আসামি মিঠুন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আমাদের যে সকল পুলিশ সদস্য থানায় ছিল তারা দৃঢ়তার সাথে প্রতিরোধ করে, তারা কিন্তু আসামি ছিনিয়ে দিতে তাদেরকে দেয়নি। পরবর্তীতে অফিসার ইনচার্জ ঘটনাটি জানার পরে সহ আমরা এখানে থানায় আমরা ফোর্স বৃদ্ধি করি এবং যারা দুষ্কৃতিকারী যারা থানা হামলা করতে এসেছিল, আসামি ছিনিয়ে নিতে এসেছিল, তাদেরকে প্রতিরোধ করা হয়। এবং পরবর্তীতে তারা মাঝরাতে হাইওয়ের উপর তারা একটি জায়গায় প্রায় 200-এরও বেশি তারা সেখানে জমায়েত হয় এবং আমাদের কাছে যে তথ্য ছিল তারা বড় ধরনের কোনো সংঘাতে জড়ানোর জন্য তারা মূলত সেখানে সমবেত হয়। এবং এই 200 জনের মধ্যে সেই ব্যক্তিগুলো ছিল যারা থানাতে যে হামলা করেছিল এবং থানা থেকে যে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারাও কিন্তু সেখানে যেটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নেতৃত্বে সেখানে অবস্থান গ্রহণ করে। এবং আমরা যখন জানতে পারি তারা একটি বড় সংঘর্ষ কিংবা নাশকতা করার জন্য তারা পরিকল্পনা করছে, তখন আমরা আমাদের গোয়েন্দা দল, থানা পুলিশ দল সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে। এবং সেখান থেকে আমরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান এবং তার সহ গতকালকে শাহজাহানপুর থানায় আরিয়াবাজার থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 2টো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সেই সন্ত্রাসী সেখানেই আমাদের শাহজাহানপুর থানার যে কর্তব্যরত যে সাব ইন্সপেক্টর যে সেখানে তাকে গ্রেপ্তার করেছে, তাদের উপর হামলা চালায় এবং তারপরে সেখান থেকে সাব ইন্সপেক্টর তাকে আটক করে থানায় নিয়ে যায়। এবং যাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে যে মিঠুন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, মাদক মামলা আছে। সে কিন্তু একজন চিহ্নিত সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্নভাবে সে অপরাধ করে থাকে। সেই চিহ্নিত সন্ত্রাসীকে আমরা 2টো বার্মিজ চাকু সহ গ্রেপ্তার করেছি আমাদের শাহজাহানপুর থানা পুলিশ। এবং তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে তখন পরবর্তীতে মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে তার প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায়। এবং থানায় আপনারা জানেন যে ইতিমধ্যে মহাসড়কে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয় করতে হয়েছে, কারণ হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য। এবং অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য যারা অফিসার বেশিরভাগ কিন্তু তারা মহাসড়কে দায়িত্বরত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা থাকে। এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ির 3 তলার যে জল ছাদ আছে, জল ছাদ থেকে শপিং ব্যাগের মধ্যে আমরা আরেকটি বিদেশি পিস্তল এবং সেখান থেকে 7 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি। এবং এরপরও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি এবং আমরা মনে করছি যে যারা শাহজাহানপুর থানা আক্রমণের মতো যারা দৃষ্টতা দেখায় এবং কী কারণে একজন চিহ্নিত সন্ত্রাসী যাকে পুলিশ বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে,
তাকে ছিনিয়ে আনার জন্য যারা থানা আক্রমণ করতে পারে, যারা তাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার এত বড় দুঃসাহস, আমার মনে হয় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা জানেন যে আইনানুগভাবে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে এখানে অস্ত্র আইনে মামলা হবে, মাদক আইনে মামলা হবে এবং কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলা এবং তাদেরকে তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দানের জন্য কিন্তু মামলা হবে। এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই তার রিমান্ডের আবেদন করব এবং রিমান্ড সাপেক্ষে আমরা আরও দেখব যে এই সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের সাথে আরও কারা কারা জড়িত আছে এবং অভিযানে নিশ্চয়ই আমরা অভিযান পরিচালনা করব আরও কোনো অবৈধ অস্ত্র তাদের ভান্ডারে আছে কিনা। পুলিশের বর্তমান আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি তখনও আইজি ছিলেন, তিনি কিন্তু তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে যার বিরুদ্ধে অভিযোগ উঠুক না কেন সেটি তদন্ত করা হবে। আমি এই উদ্দেশ্যে প্রসঙ্গটি তুললাম যে কিছুদিন আগ পর্যন্ত অন্তত সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট মহল থেকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে বা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো না কোনো মন্তব্য করা হতো এবং সেই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে আদৌ কিছু হবে কি না সেটি পরের কথা, অন্তত সাংবাদিকদের প্রশ্নের জবাবটি পাওয়া যেত। আমরা দেখলাম এবার কালের কণ্ঠে যখন রিপোর্টটি প্রকাশিত হলো, সারা দেশে যখন হইচই পড়ে গেল, সরকারের পক্ষ থেকে নয়, সরকারি দলের পক্ষ থেকেও নয়, সরকারের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও নয়, না এনবিআর, না পুলিশ, না দুদক, তোলপাড় সৃষ্টি হলো বসুন্ধরা গ্রুপের একটি গণমাধ্যম কালের কণ্ঠ পত্রিকায় তার অর্জিত যে অঢেল সম্পদ সেটি নিয়ে যে রিপোর্ট প্রকাশ হলো। তারপর পরে আরও অনেক ধরনের রিপোর্ট প্রকাশিত হতে লাগলো। কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু নতুন কিছু নয়। তিনি যখন চাকরিরত অবস্থায় ছিলেন আমাদের অনেকেরই ধারণা ছিল যে তিনি অঢেল সম্পদ যে কোনো উপায়ে যে কোনোভাবে অর্জন করছেন, কিন্তু কেউ মুখ খোলার সাহস পাচ্ছিল না। যাই হোক, কালের কণ্ঠ পত্রিকায় এলো। আজকে এই প্রসঙ্গে কথা বলার একটি ভিন্ন কারণ আছে, আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। বেনজির আহমেদের বিরুদ্ধে সরাসরি এই ধরনের অভিযোগ কিন্তু এটি নতুন নয়। আপনাদের নিশ্চয়ই আরাফ খানের কথা মনে আছে, গত 1-1.5 বছর আগে বাংলাদেশেও এই ধরনের আরেকটি তোলপাড় সৃষ্টি হয়েছিল আরাফ খানকে কেন্দ্র করে। পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি আরাফ খান, যিনি এখন দুবাইতে পলাতক অবস্থায় রয়েছেন, তিনি তার অর্জিত অবৈধ সম্পদের একটি অংশ দিয়ে স্বর্ণ ব্যবসা শুরু করলেন দুবাইতে। একটি জুয়েলারি শপ উদ্বোধনের জন্য। তাদেরও নানা ধরনের দুর্নীতি আছে, তাদের নানা ধরনের দুর্নীতি আছে আমরা জানি, কিন্তু অন্যের দুর্নীতি প্রচার করে আমি তো নিজের দুর্নীতি থাকতে পারবো না। আমাদের ধারণা ছিল তার এই মন্তব্যের পর ফেসবুকে তিনি হয়তো খোলাসাভাবে সাংবাদিকদের সামনাসামনি আসবেন, সাংবাদিকদের ফেস করবেন, তিনি তার আত্মপক্ষ সমর্থনের জায়গাটি সবার সামনে উন্মোচন করবেন, কিন্তু সেটা আমরা এখনো দেখিনি। যদি বলছিলাম যে এই ধরনের বড় সড়ো কোনো দুর্নীতি অভিযোগ উঠলে সরকার একটি মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়তো, রাজনৈতিক চাপের মধ্যে পড়তো, একটা কৈফিয়ত দেওয়ার একটা সংস্কৃতি ছিল। অন্তত এই ধরনের দুর্নীতি কোনো বিচার হোক আর না হোক, অন্তত কিছু বলার তাদের বিরুদ্ধে একটা মানসিকতা ছিল সরকারের বা সরকারি দলের নেতাদের। আমরা কারো কোনো ধরনের মন্তব্য পেলাম না, অর্থাৎ যে ধরনের অভিযোগ এসেছে সেটি এরই মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। আমরা এর মধ্যে বলেছি, এর মধ্যে কি শুরুতেই বলেছি যে গ্যারান্টি দিয়ে, অন্তত আমি বলেছি গ্যারান্টি দিয়ে বলা যায় বেনজির আহমেদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠেছে তার কিছুই হবে না। তার যে সম্পদের হিসাব কালের কণ্ঠতে বেরিয়েছে দেশের মধ্যেই, তার যে দেশের বাইরে কোনো ধরনের সম্পদ নেই তারও